স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 1 অর্থাৎ শ্রম সংক্রান্ত ব্যয় বা মজুরি এই চ্যাপ্টারটা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, আমি একটা কথা সবার আগে বলতে চাই যে আমি একটু লাইন বাই লাইন পড়াতে ভালোবাসি, কারণ আমি চাই যে তোমরা লাইন বাই লাইন পড়ে সব কিছু ভালো করে বুঝতে পারো। এতে একটু সময় বেশি লাগলেও, পরিশ্রম একটু বেশি হলেও এরমভাবে পড়লে কি হবে, তোমরা কনসেপ্টগুলো ভালোভাবে জানতে পারবে। আর তোমরা যদি শর্টকাটে পড়ো, শর্টকাটে পড়লে কিন্তু সেই কনসেপ্টগুলো সব সময়ের জন্য মনে থাকবে না। তাই একটু মন দিয়ে দেখো, তাহলে দেখবে পরবর্তী সময় তোমাদেরই সুবিধা হবে। তো দেখো, একটু ভূমিকা সম্পর্কে জেনে নেওয়া যাক। বলেছে দেখো, শ্রম সংক্রান্ত ব্যয় অর্থাৎ মজুরি হলো উৎপাদন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই গুরুত্ব এই কারণে নয় যে মোট উৎপাদন ব্যয়ের একটি বড় অংশ এই শ্রম সংক্রান্ত ব্যয় বা মজুরির জন্য হয়ে থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ব্যয়ের নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা উৎপাদনের অন্য কোনো উপাদানেই নেই। মজুরি সংক্রান্ত ব্যয় মূলত শ্রমিক সম্পর্কিত। তার মানে এটা দেখো, এটা আমরা জানি মজুরি মানে কি, শ্রমিকরা পায়, তারা শ্রমিক সম্পর্কিত। মজুরি সংক্রান্ত ব্যয় নিয়ন্ত্রণ করার আগে তাই আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে শ্রমিক কেন বিভিন্ন কাজে শ্রম দান করে এবং কোন কোন বিষয়ে তার কাজের দক্ষতা, মানে কত ভালো করে কাজ করছে, ও উৎকর্ষতা বৃদ্ধিতে অনুপ্রেরণা দেয়। তবে শ্রমিকের দক্ষতা ও কাজের উৎকর্ষে বৃদ্ধিতে মজুরি যে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। মজুরি সংক্রান্ত ব্যয়ের নিয়ন্ত্রণ এই কারণে কখনোই মজুরির বিলের পরিমাণের নিয়ন্ত্রণকে নির্দেশ করে না। তাছাড়া শ্রমিকের জনপ্রতি মজুরির পরিমাণ যতটা সম্ভব কম করার কোনো ধরনের পদক্ষেপেও এই নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রহণ করা হয় না। কেননা শ্রমিকদের কম মজুরি নেওয়ার কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয় তবে সেই সিদ্ধান্ত ভুল বলে গণ্য হবে, কারণ কম মজুরি পাওয়া শ্রমিকের মনে অসন্তোষ থাকবে, তাই তো, এবং এর ফলে কাঙ্ক্ষিত উৎপাদন তাদের দিয়ে করানো সম্ভব হবে না। মানে যে উৎপাদন ওদের দ্বারা করানো দরকার সেটা কিন্তু সম্ভব হবে না কম পারিশ্রমিক পেলে বা মজুরি পেলে। উৎপাদনের পরিমাণ কমে গেলে প্রতিষ্ঠানের তাহলে ক্ষতি হবে, তাই তো, দেখো, কাঙ্ক্ষিত লক্ষ্যই পূরণ হবে না। এই কারণে মজুরি ব্যয় নয়, একক প্রতি উৎপাদনের মজুরি ব্যয় কমানোই যে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। এই উদ্দেশ্যে প্রতিটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে যা করা উচিত তা হলো শ্রমিকদের কাম্য মজুরি প্রদান করে কাজের উৎকর্ষ এবং সেই সঙ্গে শ্রমিকদের কাজের দক্ষতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সার্বিকভাবে মজুরি বাবদ ব্যয় হ্রাস করা। সুচিন্তিত এবং সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে মজুরি প্রদানের ব্যবস্থা করা গেলে এই উদ্দেশ্য অবশ্যই সফল হওয়া সম্ভব। সন্তুষ্ট শ্রমিকরা প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধিতে বিশেষ ভূমিকা নিতে পারে। যাই হোক, শ্রমিক সংক্রান্ত ব্যয় বা মজুরি নিয়ন্ত্রণের সূচনা একেবারেই প্রাথমিক স্তর থেকে হওয়া উচিত। মজুরি প্রদান সংক্রান্ত সমস্ত বিভাগকেই এই উদ্দেশ্যে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে নিজ নিজ কাজ সম্পাদন করতে হবে। একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে বিভাগগুলি এইভাবে মজুরি নিয়ন্ত্রণের জন্য সক্রিয়ভাবে নিজ নিজ কাজ সম্পাদন করে থাকে সেগুলি একটি ছকের আকারে দেখানো হলো এবং আলোচনা করা হলো। তাহলে এতক্ষণ দেখো আমরা একটা ভূমিকা পড়ছিলাম, এখান থেকে সেরকম বোঝানোর কিছু নেই। তোমরা এটা মোটামুটি বুঝতে পারলে যে যখন উৎপাদন করতে দরকার হয় তো তখন কখনোই যারা মজুর তাদেরকে অল্প মজুরি দিলে হবে না। ঠিক আছে, তো এই চারটা দেখো কি বলেছে। উৎপাদন কেন্দ্র মানে প্রোডাকশান সেন্টার বা বিভাগ, ডিভিশন, এটার থেকে যাচ্ছে। তোমরা এখন থেকে কিন্তু অবশ্যই বাংলা ভার্সানের সাথে সাথে ইংলিশ টার্মসগুলো সঙ্গে সঙ্গে মাথায় রাখবে, বা আমি যখন বলছি এগুলো লিখে নেবে পারলে, কারণ এরপর তোমরা যখন বিকম পড়বে তখন কিন্তু অসুবিধা হবে, তখন ইংলিশেই সব পড়া শুনতে হবে, বুঝতে হবে, লিখতে হবে। কাজেই এখন থেকে একটু চেষ্টা করো এগুলো হ্যাবিচুয়েটেড হওয়ার। ঠিক আছে, তো দেখো এবার বলেছে মানব সম্পদ বিভাগ মানে ম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্স। ঠিক আছে, আর
আরেকটা দেখো, এবার ওখান থেকে ভাগ এনে বলেছে প্রকৌশল বিভাগ, সময় লিখন বা হাজিরা বিভাগ, মজুরি প্রদান বিভাগ, পরিব্যয় হিসাব বিভাগ, সেইটা আবার চলে যাবে উৎপাদন কেন্দ্রে। ঠিক আছে, তো এবার তখন চলে এসেছে উৎপাদন কেন্দ্র বা বিভাগ, মানে প্রোডাকশন সেন্টার বা ডিপার্টমেন্ট। উৎপাদন কেন্দ্র বা বিভাগের মূল কাজ হলো কি? উৎপাদন করা। পণ্য উৎপাদনের জন্য অন্যান্য উৎপাদনের ন্যায় উৎপাদন বিভাগকে শ্রমিক জোগাড় করতে হয়। ঠিক কী কী ধরনের শ্রমিক প্রয়োজন, দক্ষ, অর্ধদক্ষ কিংবা অদক্ষ, তা নির্ধারণ করে মানব সম্পদ বিভাগকে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক সরব করার জন্য অনুরোধ করা হয়। মানে দেখো, আজকে এই যে দক্ষ মানে স্কিল্ড লেবার, দক্ষ মানে সেমি স্কিল্ড লেবার, আর অদক্ষ মানে আনস্কিল্ড লেবার। তো এরকম 3টে টাইপের লেবার হয়। হিউম্যান রিসোর্স যে ম্যানেজার, মানে মানব সম্পদ বিভাগে এই যে দেখবে যে কার কোরকম, মানে যে সমস্ত প্রোডাকশান সেন্টার বা ডিপার্টমেন্ট রয়েছে কীরকম দরকার, তো সেরম অনুযায়ী লোককে বা মজুরকে নেওয়া হবে, শ্রমিকদের নেওয়া হবে। তো এবার দেখো, মানব সম্পদ বিভাগ রয়েছে একটা প্রতিষ্ঠানে, তাদের কাজ কি? এই বিভাগের মূল দায়িত্ব হলো প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিয়োগ, মানে যে যে যতটুকু বা যে কজন শ্রমিক দরকার সেগুলো নিয়োগ করা, তাদের কার্যকারী প্রশিক্ষণের ব্যবস্থা, মানে ট্রেনিং দিতে হবে তাদের, এবং তাদের নিয়োগ এবং কাজকর্ম সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংগ্রহণ। ঠিক আছে, মানে তাদের যে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, তাদের কাজকর্ম যে সংক্রান্ত এর আগে কী কী কাজ করেছে শ্রমিকরা, সেসব নিয়ে সব যাবতীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে। আর দেখো কি বলেছে, উৎপাদন বিভাগের চাহিদা অনুযায়ী যথাসময়ে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ করা এবং তারা যেন দক্ষতার সঙ্গে নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করা এই বিভাগের কাজ। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট বা মানব সম্পদ বিভাগের কাজগুলো একটু দেখে নেবে। তারপর দেখো বলেছে প্রকৌশল বিভাগ। প্রকৌশল বিভাগের কাজ কি না, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ হলো দেখো আলাদা আলাদাভাবে পরিকল্পনা এবং রূপরেখা প্রস্তুত করে। এই উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া দেখভাল করা, ঠিক আছে, মানে প্রসেসটা যে প্রোডাকশান হচ্ছে সেটার প্রসেসটা দেখভাল করা, সময় ও গতি নিরীক্ষার কাজ, এরপর তোমরা পড়বে টাইম আর মোশন স্টাডি, কাজ সম্পন্ন করা ও প্রতিটি কাজের বিশ্লেষণ করা, মানে প্রত্যেকটা কাজ কীরম হবে সেগুলো বিশ্লেষণ করাও এই বিভাগের গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে পড়ে। তারপর দেখো এবার বলেছে, যেটা তোমরা একটু পরেও পড়বে, সময় লিখন বা হাজিরা বিভাগের কাজ কি? এই বিভাগ মূলত মানে মেনলি শ্রমিকদের হাজিরা সংক্রান্ত নথি রক্ষণাবেক্ষণ করে। একজন শ্রমিক মানে দেখো তার মানে কি না, দিনে ক ঘন্টা কাজ করবে এগুলো, এবং একটি নির্দিষ্ট কাজ করতে কতজন শ্রমিক দরকার বা কত ঘন্টা বা কতদিন কাজ করছে, এই সব বিবরণীগুলোই প্রস্তুত করা এই বিভাগের কাজ। তারপর দেখো বলেছে মজুরি প্রদান বিভাগ। মজুরি প্রদান বিভাগ মানে হাজিরা বিভাগ থেকে বিভিন্ন শ্রমিকের সময় লিখন সংক্রান্ত যাবতীয় তথ্য উপর ভিত্তি করে এই বিভাগ শ্রমিকদের মজুরি প্রদানের বিল, মানে কত টাকা দিতে হবে শ্রমিকদের সেইগুলো বা বিবরণী প্রস্তুত করে, এবং এই মজুরি বিলের উপর নির্ভর করে নির্দিষ্ট সময় অন্তর যাতে শ্রমিকদের প্রাপ্য মজুরি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তার নিশ্চয়তা প্রদান করে। হয়ে গেল। নেক্সট দেখো এবার আমরা যেটা পড়ব, পরিব্যয় হিসাব বিভাগ। মজুরি প্রদান সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশের তথ্য লিপিবদ্ধ করা এই বিভাগের মূল কাজ। প্রতিটি উৎপাদন কেন্দ্র বা বিভাগে বিভিন্ন কাজ বা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় মজুরি সংক্রান্ত তথ্য সংগ্রহ, তার যথাযথ বিশ্লেষণ এবং তার উপর ভিত্তি করে প্রতিটি কাজ, প্রক্রিয়া বা বিভাগের মোট মজুরি বাবদ ব্যয় নির্ধারণের কাজ এই বিভাগের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা পড়ে নিলাম কী কী ডিপার্টমেন্ট থাকে একটা প্রতিষ্ঠানে, এগুলো একটু দেখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এরকম কোয়েশ্চেন চলে আসতে পারে যে একটি প্রতিষ্ঠানে কী কী বিভাগ হতে পারে বা এর মধ্যে ক্লিক মানে সিলেক্ট করো, তো ওখানে তোমাদের এই অপশানগুলোর মধ্যে থাকবে। ধরো অনেক 3টে অপশান দিল যেখানে এদের মধ্যে কোনোটাই নাম নেই, আর এদের মধ্যে একটা নাম আছে, তখন সেটা সিলেক্ট করতে হবে। বা যদি এরকম কোয়েশ্চেন আসে কোনটি
একটি প্রতিষ্ঠানের বিভাগ নয়, তো তখন তোমাদের এইগুলোর মধ্যে যেটা পয়েন্ট নয় সেটা সিলেক্ট করতে হবে, বা ট্রু ফলসও আসতে পারে। ঠিক আছে, এবার দেখো আসছে শ্রম সংক্রান্ত ব্যয়ের তথ্য সংগ্রহ ও তার নিয়ন্ত্রণ, মানে কালেকশন অ্যান্ড কন্ট্রোল অফ লেবার কস্ট অর ওয়েজেস। তারা দেখো কি বলেছে, মজুরি সংক্রান্ত ব্যয় সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করার দায়িত্ব প্রতিষ্ঠানের পরিব্যয় হিসাব বিভাগের। এই তার মানে এটা কাদের আন্ডারে পড়ছে? হিসাব বিভাগের। এই বিভাগ আলাদা আলাদাভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ মজুরি বাবদ ব্যয়ের যাবতীয় তথ্য লিপিবদ্ধ করে থাকে। এই বিভাগের মূল কাজ হলো প্রতিটি উৎপাদন কেন্দ্র বা বিভাগের ঘন্টা প্রতি, মানে এক একটা ঘন্টাতে প্রতি মজুর প্রদানের প্রকৃত হার নির্ণয় করা এবং প্রতিটি বিভাগের মজুরি প্রদানের মোট অর্থকে নিচের ভাগগুলিতে বিভক্ত করে বিশ্লেষণ করে দেখানো। তো দেখো নাম্বার 1 কি বলেছে, যে পণ্য উৎপাদন করা হয়েছে কিংবা যে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই উৎপাদনে মোট কী পরিমাণ অর্থ প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয়িত হয়েছে। ঠিক আছে, তার মানে পণ্য যেটা উৎপাদন হয়েছে বা যে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই উৎপাদনে মোট কী পরিমাণ অর্থ, মানে টাকা, প্রত্যক্ষ মানে ডাইরেক্ট মজুরি বাবদ ব্যয়িত হয়েছে, ডাইরেক্ট ওয়েজেসে কতটুকু যাচ্ছে। যে পণ্য উৎপাদন করা হয়েছে কিংবা যে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই উৎপাদনে মোট কী পরিমাণ অর্থ অপ্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয়িত হয়েছে। অপ্রত্যক্ষ মজুরি বাবদ মানে ইনডাইরেক্ট ওয়েজেস, যেটা কিনা ডাইরেক্টলি প্রোডাকশন বা উৎপাদনের সাথে যেটা রিলেটেড নয়। ঠিক আছে, তারপর দেখো বলেছে মজুরি বাবদ ব্যয়ের কোন অংশ অলস কাজ মানে আইডেল টাইম বা সময়ের জন্য ব্যয়িত হয়েছে বলে ধরা হয়েছে, অর্থাৎ ক্ষতি হিসাবে গণ্য করা হয়েছে। তো উল্লিখিত 3টি ভাগে মোট মজুরিকে ভাগ করে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদাভাবে মজুরি বাবদ ব্যয় এবং সেই সঙ্গে উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে এই কাজের যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি শ্রমিকের কাজ তার প্রকৃত অনুযায়ী আলাদা আলাদাভাবে নথিবদ্ধ করা বিশেষ প্রয়োজন। হয়ে গেল। এবার দেখো, তাহলে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে সাধারণত নিচের প্রতিবেদনের মাধ্যমে মজুরি প্রদান সংক্রান্ত ব্যয় লিপিবদ্ধ করা হয়। মানে দেখো এইভাবে লেবারদের কস্ট রিপোর্ট করা হয়। প্রথমত ডিপার্টমেন্টের নাম থাকবে, যেটা আমরা একটু আগে পড়ছিলাম কটা ডিপার্টমেন্ট হয়, প্রোডাকশন ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, কস্ট ডিপার্টমেন্ট। উইক এন্ডেড মানে সপ্তাহের শেষে টাকা দেওয়া হয় সাধারণত লেবারদের, সেই নাম্বার কোন সপ্তাহ এন্ড হলো, 52টা উইকস থাকে একটা ইয়ারে। নেম অফ দ্য ওয়ার্কার, আর কোন সেকশানে কাজ করছে, প্রোডাকশান টাইম নর্মাল কতক্ষণ কাজ করলো, ওভার টাইম কতক্ষণ কাজ করেছে, টোটাল তাহলে কতক্ষণ কাজ করলো। পেড আইডেল টাইম মানে হচ্ছে যে এই যে মানে যেটুকু টাইম অলসভাবে কাটাচ্ছে তার জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা, টোটাল টাইম কতক্ষণ সেটাতে লাগাচ্ছে। তো এরকমভাবে তাদের কতটুকু করে মজুরি দেওয়া হচ্ছে সেটা দেখতে হবে। নর্মাল ওয়েজেস, ওভার টাইম ওয়েজেস মানে যেটা কিনা বেশিক্ষণ ওভার টাইম কাজ করার জন্য পাবে, বোনাস পাচ্ছে, টোটাল ওয়েজেস পাচ্ছে। তারপর দেখো লিখেছে কস্ট পার প্রোডাকশন আওয়ার, মানে একটা ঘন্টা করে যখন উৎপাদন করছে সেটাতে কত করে তাহলে কস্ট পড়ছে বা টাকা লাগছে অর্থ কোম্পানির। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসছি দেখো ইম্পর্টেন্ট প্রত্যক্ষ ও পরোক্ষ মজুরি, যেটা একটু আগে পড়ছিলাম 2 রকম ভাগে ভাগ করা হয়। প্রত্যক্ষ মজুরি কি না, দেখো বলেছে প্রত্যক্ষ মজুরি বলতে সেই সব মজুরি বা শ্রমিকদের প্রদত্ত অর্থকে বোঝায় যারা সরাসরিভাবে পণ্য উৎপাদন কিংবা পরিষেবা প্রদানের কাজ লিপ্ত ছিল এবং মজুরির যে ব্যয়কে নির্দিষ্টভাবে কোনো কাজ প্রক্রিয়া বা উৎপাদিত পণ্যের সঙ্গে যুক্ত করা যায়। তার মানে বুঝতে পারলে যে মজুর শ্রমিকদের আমরা টাকা মানে এমনভাবে দেব যারা কিনা সরাসরিভাবে যেসব মজুর কি না উৎপাদন কাজের সাথে রিলেটেড বা পরিষেবা প্রদানের কাজে লিপ্ত ছিল। পরিষেবা মানে সার্ভিস। ঠিক আছে, এবং মজুরির যে ব্যয়কে নির্দিষ্টভাবে মানে
একটা স্পেসিফিকভাবে আমরা কোনো সেটা মানে মজুরটা যে কাজ করছে সেটা প্রসেস প্রক্রিয়া বা উৎপাদিত পণ্যের সঙ্গে যুক্ত করা যায়। তাহলে হয়ে গেল। যেমন দেখো এক্সাম্পলটা মনে রাখবে, পণ্য উৎপাদন করতে যে যন্ত্র কাজে লাগে যে শ্রমিক সেই যন্ত্র চালনা করে তার পারিশ্রমিককে উৎপাদনের প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয় বলে। নেক্সট দেখো এবার আসছে পরোক্ষ মজুরি। তাহলে পরোক্ষটা ঠিক উল্টোটা হবে। দেখো বলেছে পরোক্ষ মজুরি বলতে সেই সব মজুর বা শ্রমিকদের প্রদত্ত অর্থকে বোঝায় যারা সরাসরিভাবে পণ্য উৎপাদন বা পরিষেবা প্রদানের কাজে যুক্ত ছিল না এবং মজুরির যে ব্যয়কে নির্দিষ্টভাবে কোনো কাজ প্রক্রিয়া বা উৎপাদিত পণ্যের সঙ্গে যুক্ত করা যায় না। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল। এক্সাম্পলটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। কারখানায় পরিদর্শকের বেতন, ভাণ্ডার রক্ষকের বেতন হলো পরোক্ষ মজুরি। তো এবার আসছে দেখো প্রত্যক্ষ ও পরোক্ষ মজুরির মধ্যে পার্থক্য দেখতে হবে। যেমন দেখো সঠিকভাবে পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করার জন্য মজুরিকে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটি ভাগে ভাগ করা প্রয়োজন। সঠিকভাবে উপরিব্যয় নির্ণীত না হলে এবং সেই উপরিব্যয় যথাযথভাবে বিভিন্ন পণ্যের মধ্যে বণ্টন না করা গেলে প্রতিষ্ঠানের পণ্যভিত্তিক কিংবা উৎপাদন কেন্দ্রভিত্তিক লাভ ক্ষতি সঠিকভাবে নির্ণয় করা যায় না। তারপর দেখো বলেছে, এই পয়েন্টগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। দেখো বলেছে খুব সোজা, মজুরি সংক্রান্ত ব্যয়ের উপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করার জন্য এই ব্যয়কে প্রত্যক্ষ ও পরোক্ষ এই দুটি ভাগে ভাগ করা প্রয়োজন, কেননা প্রত্যক্ষ মজুরি ব্যয় সরাসরি উৎপাদনের পরিমাণকে প্রভাবিত করে। ফলে খুব ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু যেটা বললাম, ফলে এই মজুরির উপর প্রয়োজন নিয়ন্ত্রণ আনতে না পারলে হয় উৎপাদন ব্যয় বেড়ে যাবে, নয়তো উৎপাদিত পণ্যের পরিমাণ কমে যাবে। তারপর দেখো নাম্বার 4 পয়েন্ট কি বলেছে, শ্রমিকদের উৎসাহ প্রদান ভাতা ও বোনাস প্রদান করার জন্য মজুরিকে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটি ভাগে ভাগ করা যায়। কেননা শ্রমিকরা মূলত প্রত্যক্ষ মজুরির উপর ভিত্তি করে তাদের উৎসাহ ভাতা বোনাস পেয়ে থাকে, মানে যতটা প্রোডাকশন করবে সেটার উপর ডিপেন্ড করে। তারপর দেখো বলেছে শ্রমিকদের কর্মদক্ষতা সরাসরি মজুরকে প্রভাবিত করে এবং পক্ষান্তরে উৎপাদন ব্যয়ও প্রভাবিত করে। শ্রমিকদের কর্মদক্ষতা করার জন্য শ্রমকে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটি ভাগে ভাগ করা জরুরি। তাহলে দেখো এবার আমরা পরের দিন থেকে এই যে দুটো পার্থক্য পড়ব। ঠিক আছে, তো আজকে অবধি এই ভিডিওটা এতটুকুই রাখলাম, কারণ অলরেডি প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেছে। বেশি লেন্দি করতে চাই না একটা ভিডিও। তোমরা যদি বুঝে থাকো ভিডিওটা তাহলে একটা লাইক করো। পরের দিন থেকে আমরা আরও মেন টপিকে ঢুকবো, অঙ্কগুলোও সব বোঝাবো। ঠিক আছে, তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু প্লিজ শেয়ার করো ভিডিওটা, আর যারা নতুন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি আমাকে সাপোর্ট না দেখাও আমিও কিন্তু এই ভিডিওগুলো করার আগ্রহটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকে অবধি এইটুকু রাখলাম। সবাই ভালো করে পড়ো, ভালো থেকো।